প্রথমে পাকিস্তান, এরপরে অস্ট্রেলিয়া। আমরা পাকিস্তানে গেলাম, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাইলাম। এরপর পাকিস্তান আমাদের দেশে আসলো, বাংলাদেশের মাটিতে পাকিস্তান হারলো। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলো। একসময় মনে হচ্ছিল 3-0 ব্যবধানে তাদেরকে আমরা বাংলাদেশ করতে পারবো যদি একটা উইকেট আমরা নিতে পারতাম। অল্পের জন্য কানের নিচ দিয়ে তারা বেঁচে গেছে। এখন আমাদের পরবর্তী টার্গেট কি? ভারত, অস্ট্রেলিয়া নাকি আবার সাউথ আফ্রিকা হইতে পারে? আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এখন বাংলাদেশের ক্রিকেটের এই যে উত্থান, যে অ্যাবসলিউট রাইজ, এটার পিছনে মূল কারণটা কি? বিগত 4-5 বছরের মাঝখানে যে সকল ক্রিকেটার আসতেছে তারা কিন্তু পারফরমেন্স করতে পারতেছে। আপনি খেয়াল করতে গেলে শরীফুল ইসলাম, নাহিদ রানা, তারা যে ধরনের বোলিং করতে পারতেছে, বিশেষ করে নাহিদ রানার মতো বলার যে বাংলাদেশ দলে আসবে সেটা কি কেউ কি চিন্তা করতে পারছে? 150 গতিতে তিনি হেসে গেলে বল করতে পারতেছেন, যেখানে সমগ্র বিশ্বে তার মতো গতি দানব একজনও নাই বর্তমানে। এখন বাংলাদেশ ক্রিকেটে আজকের উত্থানের পেছনে কিন্তু গল্পটা কিন্তু অনেক আগে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, অন্যদিকে ভারতের কাছে একটা শক্তিশালী টিম আছে, পাকিস্তানের কাছে শক্তিশালী টিম আছে, কিন্তু আমাদের কাছে কিছুই ছিল না। কিন্তু আমরা ক্রিকেট খেলতে চাই, ক্রিকেটকে আমরা ভালোবাসি। সেই ভালোবাসা থেকে 1977 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থাপিত হলো, যার নাম হচ্ছে বিসিবি। বিসিবি কি করলো? বিসিবি আইসিসির কাছে গেল যে আমাদেরকে একটা সদস্য পদ দেন, আমরা ক্রিকেট খেলতে চাই। আইসিসি তখন চিন্তা করলো এত ছোট টিমকে তাদেরকে তো আর বড় কোনো পরিসরে দেওয়া যাচ্ছে না। তখনও কিন্তু 9টা টিম আছে যারা কিন্তু সকল ফরম্যাটে খেলতে পারতো। ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, পাকিস্তান আছে, 9টা আন্তর্জাতিক টিম আছে যাদের কাছে টেস্ট খেলার মতো মর্যাদা ছিল। তখন বাংলাদেশ কোন ধরনের খেলা খেলতো? তখন তারা অ্যাসোসিয়েট খেলাগুলো খেলতো। বুঝতে পারতেছেন, একটা সময় যখন অ্যাসোসিয়েট খেলতে খেলতে যখন আমরা 1996 সালে ইউএর বিরুদ্ধে এমন একটা ম্যাচ জয়লাভ করলাম যেখান থেকে আমরা আন্তর্জাতিক ম্যাচে ওডিআই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারলাম। ইউকে যখন হারালাম, আমাদের জয়নায়ককে আকরাম খানের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট সোনার দিন দেখা শুরু করলো। আজকে সেই আকরাম খান কোন পর্যায়ে আছে বুঝতেই পারতেছেন। উনি যদি না থাকতেন তাহলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আজকেও তলানিতেই পড়ে থাকতেন। আজকে 1996 সালের পরে যখন 1999 সালের বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচগুলো আমরা খেলতে পারলাম, এমনকি আমরা কোয়ালিফায়ার ম্যাচে জয় হয়ে 1999 সালের বিশ্বকাপটা খেলতে গেলাম, প্রথম বিশ্বকাপ। আমাদের একটা কাজ করতে হতো। একটা কাজ কি? যদি আমরা একটা 9টা টিমের মাঝখানে, টেস্ট প্লেইং ন্যাশনাল মাঝখানে যদি কোনো একটা টিমকে যদি হারাইতে পারতাম, তাইলে আমাদের বড় একটা অর্জন আমরা পাইতে পারি। কোন ধরনের অর্জন? আমরা টেস্ট খেলতে পারবো, আমরা বড় পরিসরে ওডিআই ম্যাচ খেলতে পারবো। আমরা কি পারবো ওই সিরিজে কোনো ম্যাচ জিততে? 1999 সালের প্রথম বিশ্বকাপে আমরা পেরেছিলাম, আমরা পাকিস্তানকে হারিয়ে দিতে পেরেছিলাম। মনে পড়ে কি, যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচটা হয়েছিল 1999 সালে, বাংলাদেশ কিন্তু আগে ব্যাট করে 223 রান করতে পেরেছিল, কিন্তু পাকিস্তান 161 রানে তারা অল আউট হয়ে যায়। ওই যে আমাদের যাত্রা শুরু হইলো, আমরা কিন্তু এখন নতুন জীবন পাইলাম। বুঝতে পারতেছেন? এরপরে কিন্তু খেয়াল করে দেখেন, এর কিছুদিন পরে কিন্তু বাংলাদেশ টেস্ট খেলার সম্মান পেয়ে গেল। এমনকি ভারত বাংলাদেশে আসলো, বাংলাদেশের সাথে ভারতের একটা টেস্ট ম্যাচ হইল। প্রথম ম্যাচের কথা কি মনে আছে? আমিনুল ইসলাম বুলবুল, আমাদের সাবেক সভাপতি, তিনি প্রথম ম্যাচে 140-এর উপর করতে পারছেন, ডেবু ম্যাচে এমনকি 400-এর উপর রান কিন্তু আমরা প্রথম ম্যাচে করতে পারছিলাম। তখন কিন্তু সমগ্র বিষয় বুঝতে পেরেছিল আমাদের দলটা মাঝখানে ভালো কিছু অর্জন সামনে আসবে। কিন্তু আমরা যেন এরপরে কিছুটা বছর ভালোই খেলতে পারলাম, কিন্তু এরপরে যেন আমরা হারাই গেলাম। কি কারণে? 2015 পর্যন্ত কিন্তু আমাদের দাপট ছিল। আপনি যদি 1996 থেকে ধরেন, টুকটুক করে আমরা সামনে এগিয়ে গেলাম। 2005 থেকে 2015 পর্যন্ত এই যে একটা পিরিয়ড গেল, আমাদের পুরো যৌবনকাল ছিল, কিন্তু 2015 থেকে 2025 পর্যন্ত এখানে কিন্তু একটু কালিপাত ছিল। আপনি কি কারণ বলতে পারেন? আপনি খেয়াল করে দেখেন, তামিমের সাথে সাকিবের দ্বন্দ্ব, 2023 বিশ্বকাপে হঠাৎ করে তামিম দলে নাই। এমনকি এর কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে প্লেয়ারদের দ্বন্দ্ব, সকল ক্রিকেটার মাঠে নেমে গেল, আন্দোলন করতে থাকলো আমাদের বেতন বাড়াও। এই যে একটা কার্যকলাপ শুরু হয়ে গেল, এরপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট একটু ডাউনফলে চলে গেল। কিন্তু আপনি যদি 2005-এর এই গল্পটা শুনেন, তখন কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। কি কারণে? একটা সময় যে অস্ট্রেলিয়াকে সকল দল ভয় পাইতো, এমনকি অস্ট্রেলিয়া কোনো টিমের কাছে হারতো না যে কোনো কন্ডিশনে, ওই টিমকে কিন্তু আমরা হারাচ্ছি 2005 সালে। একটু খেয়াল করে দেখেন, যখন ওই ম্যাচে আশরাফুল একটু ভালো ম্যাচ খেলতে পারলো, এমনকি অস্ট্রেলিয়ার মতো দলকে আমরা হারাইতে পারলাম, এরপরে কিন্তু আমরা উজ্জীবিত হয়ে গেছি। বুঝতেই পারতেছে এটা আমাদের জন্য একটা কত বড় অর্জন ছিল। প্রথমে ব্যাট করে কিন্তু অস্ট্রেলিয়া 249 করতে পেরেছিল। অনেকে ধারণা করতে পেরেছিল এত বড় রান আমরা চেস করতে পারবো না, কিন্তু মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কিন্তু 5 উইকেট হাতে রেখে কিন্তু আমরা ম্যাচ জিতে গেলাম। বুঝতেই পারতেছেন, এরপরেও কিন্তু আমাদেরকে কোয়ালিফায়ার খেলতে হয়েছে। আমরা আবার 2007 বিশ্বকাপে গেলাম, কিন্তু 2007 বিশ্বকাপে যেন আমাদের ক্রিকেটের উত্থান শুরু হয়ে গেল। কি কারণে? মনে পড়ে কি জহির খানের বলে তামিম ইকবালের সে বিখ্যাত ছক্কা, মাশরাফি বিন মুর্তজার 4টা উইকেট, এমনকি আমরা ইন্ডিয়াকে প্রথম রাউন্ডে বিশ্বকাপ থেকে বের করে দিলাম। বুঝতে পারতেছেন, সচিনের মুখ কালো হয়ে গেছে। যে ইন্ডিয়া 2003 সালে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলতে পেরেছিল, সেই ইন্ডিয়াকে আমরা 2007 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিলাম। সকলেই মনে করেছিল আমরা ঝড়ে বগ মারছি, কিন্তু না। এই বিশ্বকাপে কিন্তু পরবর্তী ম্যাচে আমরা সাউথ আফ্রিকাকে ধরাশায়িত করে দিয়েছিলাম।
মনে পড়ে কে আপনাদের? যেই ম্যাচে সাউথ আফ্রিকার সাথে আমরা আগে ব্যাট করে 251 করতে পেরেছিলাম, সাউথ আফ্রিকা মনে করেছিল হেসে গেলে জলাপ করে ফেলবে, কিন্তু তারা 184 রানে অল আউট হয়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন 2007 বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো ছিল। 2007 বিশ্বকাপে যখন আমরা ভালো খেললাম, এরপরে যখন আইপিএল শুরু হয়ে গেল, আমাদের কিছু প্লেয়ার কিন্তু আইপিএলে চান্স পেল। আইপিএলে যদি কোনো দলের থেকে কোনো প্লেয়ার চান্স পায়, এর মানে কি একটা দল কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন এরপরে যখন আমরা 2011 বিশ্বকাপ খেলতে গেলাম, সকলে কিন্তু আমাদের প্রতি অনেকটা ভালো ধারণা করতে পেরেছিল, কিন্তু আমরা কিন্তু ওই সময় ভালো খেলতে পারিনি। এটার পিছনে মেইন একটা কারণ ছিল মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশের মাটিতে মাশরাফি বিন মুর্তজার কোনো জায়গা হয়নি। এই যে একটা আপসেট, সমগ্র টিম কিন্তু ভেঙে পড়েছিল, এমনকি আমরা কিন্তু ভালো খেলতে পারি না। শুধুমাত্র একটা ম্যাচে ইংল্যান্ডের সাথে আমরা কিন্তু ভালো খেলতে পেরেছিলাম, আমরা ইংল্যান্ডকে 225 রানে অল আউট করে দিয়েছিলাম, এমনকি বাংলাদেশ 2 উইকেটে ওই সিরিজে মানে ওই বিশ্বকাপে কিন্তু তাদেরকে হারিয়েছিলাম। কিন্তু আমাদের উত্থানটা কিন্তু মূলত এরপর থেকে শুরু হয় এশিয়া কাপ। এশিয়া কাপের মাঝখানে 2012 সালে আমরা যে ধরনের পারফরমেন্স দিই, মারাত্মক মানে মারাত্মক। আপনাদের মনে পড়ে কি আমরা গ্রুপ স্টেজে আমরা ভারতকে হারাই, আমরা শ্রীলঙ্কাকে হারাই। এই দুইটা টিম কিন্তু 2011 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, মনে পড়ে কি আপনাদের? যেখানে ধোনি লাস্ট বলে ছক্কা মেরে বিশ্বকাপ জিতেছিল 275 রান টার্গেটে। আমরা ওই দুটো টিমকে এশিয়া কাপকে হারাই, এমনকি পাকিস্তানের সাথে আমরা ম্যাচ খেলি ফাইনাল। সকলেই ধরে নিয়েছিল যে আমরা ম্যাচটা জিতে যাব, কিন্তু আমরা অল্পের জন্য মাত্র 2 রানে ম্যাচটা হারতে বাধ্য হই। একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, ওইখানে কিন্তু আমাদের মনটা অনেকটাই ভেঙে যায়। কিন্তু অন্যদিকে যদি আপনি চিন্তা করে দেখেন, এর কিছুদিন পরে কিন্তু আমরা চলে যাই 2015 বিশ্বকাপে, যেখানে আমাদের প্রত্যাশা ছিল আমরা ভালো কিছু করব, কিন্তু অনেকেই বলতেছিল আপনারা কিভাবে ভালো করবেন। কারণটা কি? যেখানে নিউজিল্যান্ডের মতো বড় টিম আছে, অস্ট্রেলিয়া আছে, শ্রীলঙ্কা আছে, ইংল্যান্ড আছে তোমাদের গ্রুপে, এমনকি সুপার এইটে মাত্র 4টা টিম যাবে, তোমরা ভালো টিম হলো 5 নম্বর টিম, এমনকি আফগানিস্তান আছে, স্কটল্যান্ড আছে, তোমাদের তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা 2015 সালে এতটাই ভালো খেলতে পারলাম, কি কারণে? সাকিব আল হাসান, মনে পড়ে কি আপনাদের? তিনি ব্যাটাতে কত রান করতে পারলেন, এমনকি মাহমুদুল্লাহ ভালো করতে পারছেন, মাশরাফি বিন মুর্তজা ভালো করতে পারছেন। এই সকল কারণে কিন্তু আমাদের টিম উজ্জীবিত ছিল, এমনকি আমরা কিন্তু সুপার এইটে গেছি, শেষ পর্যন্ত আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারছি। ধোনি আমাদেরকে শেষ পর্যন্ত ভারত আমাদেরকে হারিয়ে দিয়েছিল, মনে পড়ে কি আপনাদের? এরপরের বছর যখন আবার এশিয়া কাপ হইলো, এশিয়া কাপে আমরা ভালো করতে পারলাম, আমাদের আশা ছিল আমরা ভালো কিছু করতে পারবো, কারণ কি গ্রুপ স্টেজে আবারও ভালো খেলছে, এমনকি ফাইনাল এবার আমাদের ভারতের সাথে। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ফাইনালটা জিতে যাব, কিন্তু বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচে যখন 10 ওভারে আমরা মাত্র 120-এর মতো করতে পারলাম, লাস্ট ওভারে ধোনি এমন কিছু কীর্তি করে বসলেন, লাস্ট ওভারে তিনি খেলাটাকে জিতাই ফেললেন। আপনি তো জানেন সমগ্র বিশ্বে ধোনির থেকে ভালো ফিনিশার কিন্তু আপনি একজনকে খুঁজে পাবেন না। তো ধোনি যখন একটা ম্যাচ জিতে যায়, তখন কিন্তু আপনি আর কিছুই বলতে পারতেছেন। 2015 বিশ্বকাপে যখন বাংলাদেশ এত ভালো খেলতে পারলো, তখন কিন্তু আমাদের আশা হচ্ছে 2019 বিশ্বকাপে আমরা আরো ভালো কিছু করব, যেখানে আমরা এর আগের বছর বা আগের এডিশনে আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারলাম, আমরা অন্তত 2019-এ সেমিফাইনাল তো খেলবো, কাপ অন্তত না নিতে পারি, কিংবা আরো ভালো কিছু করতে তো পারি। কিন্তু 2019 সালে আমাদের এমন কি হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশে একটা দ্বন্দ্ব লেগে গেল। সেই দ্বন্দ্বের কারণে ক্রিকেটের রাস্তায় নেমে পড়লো। আমি কিন্তু আগে বলেছিলাম সাকিব ওই লিডটা করেছিলেন, কিন্তু কিছুই করার ছিল না। সাকিবের পিছনে তামিম বলেন, মুশফিক বলেন, মাশরাফি বলেন, সকলে কিন্তু দাঁড়িয়ে ছিল। সকলে একটাই দাবি, আমাদের বেতন বৃদ্ধি করো। ওই যে একটা ডাউট তৈরি হলো, এমনকি প্লেয়ারদের মাঝখানে বোর্ডে একটা দূরত্ব বেড়ে গেল, কোনো প্লেয়ার কিন্তু পারফরমেন্স দিতে পারলো না। 2019 সালে একটা ডিজাস্টার পারফরমেন্স দিল। এরপর 2023 বিশ্বকাপ, খুবই স্বপ্নের বিশ্বকাপ। 23 বিশ্বকাপটা কিন্তু আবার ভারতে অনুষ্ঠিত হচ্ছিল। আমরা অনেকে ধারণা করতে পারছিলাম যেহেতু আমাদের কন্ডিশনে খেলা, ভারত কিন্তু আমাদের সেম কন্ডিশন, ভারত বলেন পাকিস্তান বলেন, এই ধরনের কন্ডিশন আমরা ভালো কিছু করতে পারবো, যেটা আমরা 2011 সালে প্রত্যাশা করতে পেরেছিলাম। কিন্তু এখানেও কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এর কিছুদিন আগে মনে করি যে আপনাদেরকে তামিম ইকবাল হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন, আমি আর খেলবো না, আমি রিটায়ারমেন্টে চলে যাচ্ছি। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে অনুরোধ করলেন যে তুমি আবার ফেরত চলে আসো। তামিম রিটায়ারমেন্ট থেকে ফেরত চলে আসলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তৎকালীন যে ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান, তাকে আনফিট ঘোষণা করে দল থেকে বের করে দিলেন। এই যে একটা কলঙ্ক শুরু হয়ে গেল, বাংলাদেশ দলের মাঝখানে আবার রেষারেষি শুরু হয়ে গেল, একটা ডিভাইড হয়ে গেল। এরপরে কিন্তু তিনি আর আমাদের সাথে খেলতে পারলেন না, এমনকি বাংলাদেশও কিন্তু 2023 বিশ্বকাপে তেমন কিছুই করতে পারলো না। এটা কিন্তু আমাদের জন্য একটা ডাউনফল। আপনি খেয়াল করে দেখেন, সর্বশেষ 2024 সালে এমনকি 2025 সালে যে সকল বিশ্বকাপ গেছে, টি-20 বিশ্বকাপ বলেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, ওইখানেও কিন্তু আমাদের কোনো অর্জন নেই। আমরা কিন্তু গ্রুপ স্টেজে বের হয়ে গেছি, ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ হারছি। আমরা কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে গেছি। 2026 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ নিরাপত্তাজনিত কারণে তৎকালীন সরকার আমাদেরকে খেলতে দেয় নাই ভারতে। এটি হচ্ছে বর্তমান ক্যাপ্টেন লিটন কুমার দাসের প্রথম আলোকে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে আমরা ভারতে খেলতে যেতে পারি না কি কারণে? মুস্তাফিজ ইস্যুতে। বেশ ভালো কথা, মুস্তাফিজ ইস্যু একটা আইপিএল কেন্দ্রিক ইস্যু ছিল, কিন্তু আমরা যখন পাকিস্তানে খেলতে যাই, পাকিস্তানের দরজার বাইরে, আমাদের হোটেল রুমের বাইরে বন্দুক দিয়ে দাঁড়ায় থাকে।
ওইখানে যদি সিকিউরিটি ইস্যু না থাকে তাহলে ভারতে কেন সিকিউরিটি ইস্যু হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কোনো জানা নেই, এটা আপনারা সরাসরি লিটন কুমার দাসকে জিজ্ঞাসা করতে পারেন। এখন 2026 সালের পরে, বিশ্বকাপের পরে আমরা সকলেই যখন হতাশায় ভুগতেছিলাম বাংলাদেশ ক্রিকেটের কি হবে, তখনই কিন্তু এই দুইটা সিরিজ আমরা পাইলাম। কোন সিরিজটা পাইলাম? আমরা পাকিস্তানের সাথে খেলার সুযোগ পেলাম, আমরা পাকিস্তানে গেলাম, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারাইলাম, এরপরে পাকিস্তান আসলো, পাকিস্তানকে হারাইলাম, এরপর অস্ট্রেলিয়া আসলো। একটা সময় মনে হচ্ছিল আমরা হোয়াইট হাউস তাদেরকে করে দিব। প্রথম 2 ম্যাচে নাহিদ রানার পারফরমেন্স, মোসাদ্দেকের পারফরমেন্স, আমাদের লর্ডসন্তর পারফরমেন্স, সকলে মিলে এমনভাবে আমাদের দলটাকে উজ্জীবিত করলাম, এমনকি মুস্তাফিজুর রহমান এত ভালো কিছু করতে পারলো, আমাদের কাছে মনে হচ্ছিল শেষ ম্যাচে আমরা ভালো কিছু করতে পারবো, কিন্তু অল্পের জন্য কানে নিচ দিয়ে গুলি বেরিয়ে গেছে। যদি একটা করে নিতে পারতাম, যেখানে লাস্টে 30 বলে 9 রানের প্রয়োজন, ওই খেলার যদি লাস্ট ওভারে পৌঁছায় এমনকি 1 উইকেট যদি পড়তে পারতো, তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যেতে পারতো। কপার কোহলিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, তিনি যে ধরনের একটা ইনিংস খেলতে পারছেন, 149 রান। তবে বাংলাদেশের পরবর্তী টার্গেটকে আমরা কিন্তু এর কিছুদিন পরে অস্ট্রেলিয়া যাবো টেস্ট খেলার জন্য। আমরা কি পারবো অস্ট্রেলিয়া মারতে, অস্ট্রেলিয়াকে হারাইতে? এমনকি আমরা সাউথ আফ্রিকা যাবো, যেখানে আমাদের টেস্ট আছে, ওডিআই আছে, এমনকি টি20 আছে। এর কিছুদিন পরে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, মাইটি ইন্ডিয়া বাংলাদেশে আসবে, তার টোর যেটা ক্যান্সেল হয়ে গেছিল গত বছর নির্বাচনের আগে। এখন ঘরের মাটি থেকে যদি আমরা ইন্ডিয়াকে হারা দিতে পারি, যেটা হচ্ছে নেক্সট বিগ থিং, তাহলে কিন্তু আমরা ক্রিকেট বিশ্বকে বলতে পারবো যে আমরা কিন্তু ক্রিকেট বিশ্বে আবার উঠতেছি, যেটা তোমরা আমাদেরকে দেখেছিলাম 2011, 12, 15 সালে। এখন যদি এরকম ভাবে যদি আমরা উঠতে থাকি, এখন কিন্তু আমাদের দলে প্লেয়ার আছে। আপনি খেয়াল করে দেখেন, তানজিদ একটা নতুন প্লেয়ার, প্রমিসিং প্লেয়ার, সৌম্য সরকার আছেন, লিটন কুমার দাস ভালো ব্যাটিং করতে পারতেছেন, তার কাছে দক্ষতা আছে, এমনকি এক্সপিরিয়েন্স আছে, মোস্তাফিজুর রহমান, তাসকিন, নাহিদ রানা, শরীফুল ইসলাম। কোরটা দেখেন, এটা হচ্ছে আমাদের ইনটেক কোর। একটা সময় পঞ্চপাণ্ডব ছিল, বর্তমানে হয়তো বা ওইখানে পঞ্চপাণ্ডব এখন আমরা ক্রিয়েট করতে পারি নাই, তবে পঞ্চপাণ্ডবের দরকারও নেই। কি কারণে? পঞ্চপাণ্ডব কিন্তু আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিয়ে গেছে, কারণ তারা প্রত্যেকটা ম্যাচ খেলতো, জিম্বাবুর সাথে ম্যাচ তারা খেলতো, কেনিয়ার সাথে ম্যাচ তারা খেলতো, এমনকি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ তারা খেলতো। আমরা কিন্তু নতুন প্লেয়ার গ্রুম করতে চাইনি। এখন কিন্তু আমাদেরকে সিরিজ বুঝে খেলতে হবে, বড় সিরিজে বড় প্লেয়ার খেলাও, ছোট সিরিজে ছোট প্লেয়ার খেলাও, তাদেরকে খেলানোর সুযোগ দাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।